পাবনার সাথিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ ভোর ৫টার দিকে সাথিয়ার মাতপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে খোকন হোসেন, চন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক, একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন। আব্দুল লতিফ বলেন, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য নসিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাথিয়াগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন মারা যায় এবং ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে আহতদের সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক হেলপার পালিয়ে গেছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে গেছে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন। আটকে যাওয়ায় জাহাজের ক্রু সহ ৭১ জন যাত্রীকে উদ্ধারের কাজ শুরু করেছে বিজিবি কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে বিকল হয়ে যায় জাহাজটি। তবে এর পরপরই জাহাজটি তীরে নোঙর করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আহসান উদ্দিন। তিনি বলেন, আটকা পড়া ক্রু সহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি কোস্টগার্ড কাজ করছে। গত রাত ১১টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, আটকা পড়া পর্যটকদের উদ্ধারে কক্সবাজারে ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে। এ বিষয়ে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেশন অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের অসুবিধা না হওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণ সামগ্রী, পাইল ড্রাইভে লুকোচুরি আর প্রকল্প পরিদর্শনে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার অনুপস্থিত থাকায় কাজ বন্ধ করেছে স্থানীয়রা। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। পিরোজপুর প্রতিনিধিকে সাথে নিয়ে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের অক্টোবরে পিরোজপুর সদর ও কাউখালী উপজেলায় ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ২টি মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগের অধীনে প্রথমে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথ চুক্তি সম্পাদনায় ৩০,১৫,৩৬,০০০ টাকায় নির্মাণ কাজ শুরু করে। লিড পার্টনার সহ ২ ঠিকাদারকে অবৈধভাবে বাদ দিয়ে পিরোজপুরের সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান আত্মগোপনে থেকেই চালাচ্ছেন মসজিদ নির্মাণ কাজ। আমাদের কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার এক লগেই গেছে, সব তো সেই দেখে আমার যারা করতে বলে আমি ওইটাই করি। ধর্মীয় প্রতিষ্ঠানেও তারা সেই দুর্বৃত্তায়ন করার জন্য সেই মূল মালিকরে অন্তরালে রেখে তারা এই কাজ করতে আসছে। ঠিকাদারের অনুপস্থিতি আর পিডব্লিউডি এর কর্মকর্তাদের দুর্বল তদারকিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী, বরাদ্দের কম পাইল স্থাপন, পরিমাপবিহীন ঢালাই ও ডিজাইন নকশার সাইনবোর্ডবিহীন লোকচক্ষুর আড়ালেই চলছে নির্মাণ কাজ। পাইলিং তারা যেভাবে দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না, কাজ সুপারভিশন করছে না অফিস। স্বচ্ছ সুন্দরভাবে একটা মডেল মসজিদ এটা কাজ হোক, এটাই হলো পিরোজপুরবাসীর দাবি। এ সংবাদ জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। প্রকৃত ঠিকাদার দিয়ে সঠিক বরাদ্দ অনুযায়ী কাজ করার দাবি তাদের। এই কাজটি থার্ড পার্টি মাধ্যমে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে। এই দুর্নীতিবাজ দিয়ে আর যাই হোক এরকম একটি আধুনিক মডেল মসজিদ প্রস্তুত করা কোনো ক্রমেই সম্ভব নয়। পাইল নির্মাণে অনিয়ম মানতে নারাজ পিডব্লিউডি প্রকৌশলী। এখানে কোনো ধরনের আপনাদের যারা যদি কেউ অভিযোগ দিয়ে থাকে যে পাইল এখনো, এটার কোনো সুযোগ নাই। মসজিদ নির্মাণ কাজের অনিয়ম মেনে নিবে না দাবি বঞ্চিত ঠিকাদারের। সংশ্লিষ্টকে জিজ্ঞেস করার পর উনি বলেছেন কাজ পাইল বানানো হয়ে গেছে, কিন্তু এই দায়িত্ব কে নেবে? আমরা এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করছি। কাজে অনিয়ম তদন্ত করে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ।
আমি বিষয়টা তদন্ত করে দেখব, তদন্ত করে দেখে যদি কোনো অনিয়ম হয় আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। যদি সাইনবোর্ড আমার অফিসার না লাগায় আমরা সেটা ইনশিওর করব। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সহ সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডগুলো হোক স্বচ্ছ, টেকসই এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা প্রতিটি ধর্মাবলম্বীদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নেত্রকোনায় কাস্টমসের নিলাম করা ৯,৭০০ কেজি সুপারি জব্দের অভিযোগ উঠেছে বিজিবির ৩১ নম্বর ব্যাটালিয়নের বিরুদ্ধে। ব্যবসায়ীরা নির্দিষ্ট কোনো সময় ছাড়াই যে কোনো সময় নিলাম থেকে কেনা সুপারি বিক্রি করতে পারেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টম চাইলে এসব মালামাল ফেরত দেওয়া যেতে পারে জানিয়েছে বিজিবি। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দার লিঙ্গুরা সীমান্তের কাছ থেকে 18 ডিসেম্বর কাস্টমসের নিলাম করা 194 বস্তায় ৯,৭০০ কেজি সুপারি অবৈধভাবে আটক করার অভিযোগ উঠেছে বিজিবির ৩১ নম্বর ব্যাটালিয়নের বিরুদ্ধে। সুপারি ফেরত চাইলে তা চোরাচালানের পণ্য বলে দাবি করে বিজিবি। 2 দিন পর ৭,৬৮০ কেজি সুপারি অবৈধ মালিকবিহীনভাবে জব্দ করা হয়েছে এমন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সরেজমিন অনুসন্ধানে 18 ডিসেম্বর সিসি ক্যামেরার ফুটেজে সুপারির ট্রাক বিজিবিকে জব্দ করতে দেখা যায়। এমন ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অবৈধভাবে জব্দকৃত সুপারি ব্যবসায়ীদের ফেরত দেওয়ার দাবি জানান তারা। বিজিবি এসে বলতেছে যে প্রোডাক্ট কোথায় যাবে, আমরা বলছি এটা দেশি প্রোডাক্ট, দেশি সুপারি, এটা সুনাম করে যাবে, কিন্তু তারা হলো এরা বলে যে এটা নেওয়া যাবে না, আমাদেরকে ভয়ভীতি দেখায় তারা ওই গাড়ি সুপারি গাড়ি সহ নিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে রুটে ঘাটে মনে হলেন যে আজকে অবৈধ মাল হইতো, তাইলে একটা কথা আছেন, বৈধ মাল ওনারা যদি এভাবে অত্যাচার করে তাহলে তো মানুষ কিভাবে চলাবে। বাংলাদেশি মেন রুট, এখানে গ্রামবাসী সকলেই আর শত শত মানুষ ছিল, সাক্ষী আছে যে মালটা যে আমরা মেন রুট থেকে লুট করার সময় তারা করছে, ধরে নিয়ে গেছে। আপনাদের কাছে প্রত্যাশা এটাই, আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে যদি বাংলাদেশে আমরা বিজনেস করে না খাইতে পারি তো আমরা চলাফেরা খাইতে পারবো না। নিলামে এসব সুপারি রাদি এন্টারপ্রাইজ কিনেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা যে কোনো সময় এই পণ্য বিক্রি করতে পারেন বলেও জানান তিনি। আমরা তার অনুকূলে 24/4 একটা সরবরাহপত্র প্রদান করি এবং সেখানে এই সুপারির পরিমাণ ছিল প্রায় 8 টন 300 কেজির মতো প্লাস। সে কবে বিক্রি করবে, কতদিনের মধ্যে, এটার কোনো দিক নির্দেশনা আমাদের নেই আইনিভাবে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সাথে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি জানান সন্দেহজনকভাবে এই সুপারি জব্দ করা হয়েছে, তবে কাস্টমস চাইলে এসব মালামাল ফেরত দেওয়া যেতে পারে। জি, কাস্টমস থেকে কিনছিল না, এটা সীমান্তে যাওয়ার কারণে আমরা আটক করছি। কাস্টমস থেকে কিনুক, যেখান থেকে কিনুক, না হলে ওখানে আসলে এত সুপারির ওখানে কোনো মার্কেটও নাই, এই জন্য এটাকে আমরা চোরাচালানি পণ্য হিসেবে আটক করছি। এই জন্য সন্দেহভাজন। এখন কাস্টম যদি মনে করে ছেড়ে দিতে পারে, এটা তো কাস্টমসের এখতিয়ার, আমরা তো আটক করে কাস্টমসকে দিয়ে দিচ্ছি। বর্ডারে একটা মার্কেট একটা রেশিও আছে, এটা আসলে এত পরিমাণ সুপারি ওখানে কোনো কাজ নাই। বৈধভাবে কেনা সন্দেহজনকভাবে জব্দ করা সুপারি ব্যবসায়ীদের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর। বরিশালে বাজারে আছেন প্রতিনিধি পারভেজ রাসেল, তার কাছ থেকে জানবো জিনিসপত্রের দাম। পারভেজ, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাজ যেমনটা বলেছিলেন এবং আমি যেমনটা জানাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর যে কীর্তনখোলা নদীর পার রয়েছে, যেখানে কাঁচা সবজির যেটা মোকাম, সেই সিটি মার্কেটে আমি রয়েছি এই মুহূর্তে। প্রতিদিন আসলে সূর্যোদয়ের সাথে সাথে এই বাজারটি শুরু হয়ে যায় এবং এখান থেকেই বরিশাল মহানগর, বরিশাল জেলা এবং বরিশাল বিভিন্ন বিভাগের বিভিন্ন স্পটে, বিভিন্ন বাজারে কিন্তু এখান থেকে সবজিগুলো ক্রেতারা সংগ্রহ করে। এখান থেকে পাইকারিভাবে বিভিন্ন ক্রেতারা, ব্যবসায়ীরা সবজিগুলো কিনে নেয় এবং তারা খুচরোভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এখান থেকে পরিচালনা করে বা বেচাকেনি করে। এবং আজকে যে বাজার দেখলাম, শীতকালীন সবজির যে দাম সেটা কিন্তু অত্যন্ত কম, কিন্তু এখান থেকে শর্ত হচ্ছে নিতে হবে সর্বনিম্ন মূল্য 5 কেজি করে। 5 কেজির নিচে কিন্তু পাইকারিরা, কোনো পাইকারকে সবজি বিক্রি করে না। আজকে আমরা যোগাযোগ করলাম, কথা বললাম আড়তদারদের সাথে, তারা বললো যে কাঁচামরিচ মাত্র 40 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে, পাকা টমেটো মাত্র 45 টাকা পাইকারি বিক্রি, ফুলকপি মাত্র 60 টাকা, বেগুন 25 টাকা, সিম 15 টাকা এবং অন্যান্য যে সবজি রয়েছে শীতকালীন মূলা, তা কিন্তু পাইকারি মাত্র 5 থেকে 60 টাকা দরে, গাজর বিক্রি হচ্ছে 20 টাকা। কিন্তু এই বাজার থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বেই কিন্তু সবজির দাম
2 থেকে 3 গুণ বিক্রি করছে খুচরো ব্যবসায়ীরা, যার প্রভাবটা পড়ছে গোটা দেশ জুড়ে। তো আমরা বলতে পারি একভাবে যে খুচরো যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে সাধারণ মানুষ কিন্তু জিম্মি। পাইকারি বাজারে একটা দাম পাচ্ছি, সেখান থেকে 2 থেকে 3 গুণ বা 4 গুণ দাম বেশি দিয়ে কিন্তু খুচরো বাজারে কিনতে হচ্ছে। এবং এই বাজারগুলোতে আসলে পরে দেখা যায় ক্রেতাদের নাভিশ্বাস। শীতকালীন সকল সবজি থাকলেও মানুষের মধ্যে সেই যে সন্তুষ্ট বা মানুষ যে খুশি দাম নিয়ে সেটা কিন্তু নেই। এবং সাধারণ ক্রেতারা বলছে যে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের জোরালো পদক্ষেপ না থাকার কারণেই এই বাজারের যে পরিস্থিতি বা মূল্য বৃদ্ধি। এর পাশাপাশি আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা বলছেন যে তারা বাজার মনিটরিং চালাচ্ছেন, কিন্তু আমরা দৃশ্যমানভাবে তাদেরকে বাজারে পাচ্ছি না বা কোনো মূল্য তালিকা যে কার্যক্রম বা মূল্য তালিকার যে পদক্ষেপ নেওয়া বা সেই দামে পণ্য বিক্রি করছে এমনটা কিন্তু আমাদের কাছে চোখে পড়েনি। সব মিলিয়ে ক্রেতারা নাভিশ্বাস। তারা বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে নিয়ে আসতে, যাতে ক্রেতারা এই জিম্মি দশা থেকে মুক্তি পায়, এ লক্ষ্যে তারা আরও জোরালো অভিযান বা জেল জরিমানার অনুরোধ তারা জানাচ্ছেন। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি। তাবাসসুম। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী পারভেজ রাসেল। এবারে আমাদের কৃষি সংবাদ। জামালপুরের সরিষাবাড়িতে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এই সংগ্রহের উদ্বোধন করা হয়। 2024-25 অর্থ বছরে কৃষকদের কাছ থেকে 33 টাকা কেজি দরে 674 মেট্রিক টন ধান ও ডিলারদের কাছ থেকে 47 টাকা কেজি দরে 1014 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ, খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম, ধান ব্যবসায়ী আনারুল সাদাত লাঞ্জু সহ ডিলার, কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার গ্রাম বাংলার খবর। ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেথুলি গ্রামের আব্দুর রাজ্জাকের 8 বছর বয়সী কন্যা ফাতেমা, মোফাজ্জল হোসেনের 10 বছর বয়সের কন্যা জিম ও একই উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বাড়ির মেয়ে তাসমিম গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর পানিতে ডুবে যায় তারা। স্থানীয়রা টের পেয়ে জিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফাতেমার মরদেহ উদ্ধার করা হলেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিল তাসমিম। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় শিশু তাসমিমের মরদেহ উদ্ধার করে। চট্টগ্রাম রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ 2 তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোসল করতে নেমে ডুবে যাওয়ার 42 ঘন্টা পর আজ সকালে চিতমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্তের মৃতদেহ ভেসে ওঠে নদীতে। এর আগে একই স্থানে গত মঙ্গলবার দুপুরের দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান, নদীতে ডুবে নিখোঁজ 2 পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানার খবর দেওয়া হয়েছে, তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জে শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক নামের রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলার শোলঘর ইউনিয়নের পুটিমারায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পুটিমারা গ্রামের মৃত রহমান খান ছেলে ফেরদৌসের একতলা বিল্ডিংয়ের রঙের কাজ করার জন্য দেওয়ালে জারো দিচ্ছিল আবু বকর সিদ্দিক। এ সময় বিল্ডিংয়ের ঘেঁষে পূর্ব পাশে থাকা 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তার
উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কায়ুমউদ্দিন চৌধুরী বলেছেন, নিহতের পরিবার এ ব্যাপারে কোনো মামলা করবে না। আমরা পল্লী বিদ্যুৎকে বলবো যাতে দ্রুত ওখান থেকে বিদ্যুতের তারগুলো সরানোর ব্যবস্থা করা হয়। কুষ্টিয়ার সুজন মালিথা নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক মাহমুদা সুলতানা তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন। তানভীর আরাফাত উপ পুলিশ কমিশনার হিসেবে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন। গত 29 সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বন্ধু সুজন হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। গাজীপুরের কাশিমপুর থেকে ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার রাতে কাশিমপুরে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 87 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে কাশিমপুরের সরদা এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। উল্লেখিত 2 আসামির নামে 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে কৃষক সমাবেশ হয়েছে। দেশের বৃহত্তম কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বোয়ালি ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ হয়। সভাপতিত্ব করেন বোয়ালি ইউনিয়নের কৃষক দলের সভাপতি আলাল উদ্দিন সরকার। সঞ্চালনা করেন বোয়ালি ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আজিজুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঝালকাঠির নলছিটিতে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বিকেলে নলছিটি গার্লস স্কুল মাঠে প্রায় 1500 অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী সহ উপজেলা পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় হলরুমে টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম এর শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ অন্যান্যরা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছে। উপজেলার উত্তর খামের দামাইল্লার টেক খালপাড়ের কাছের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে 6 নং ওয়ার্ড বিএনপি। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল্লাহ কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান ব্যাপারী। ফুটবল খেলা উদ্বোধন করেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ ব্যাপারী। উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম হামিদ, ইমরান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্যরা। শরীয়তপুরের 2018 সালের 24 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোসরাহাট উপজেলা ও পৌরসভা উদ্যোগে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গণমিছিল ও প্রতিবাদ সভায়
গোসাইরহাট উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন বাচ্চু মৃধা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর এস কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান মজনু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। দর্শক, আরেকটি সংবাদ দিয়ে আমাদের সংবাদ শেষ করছি। কুড়িগ্রামের নাগেশ্বরের যুবক আশিকুর রহমান আশিক বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় 2 হাত ও একটি পা হারিয়ে পা ও মুখ দিয়ে কম্পিউটার কাজ করে পরিবার চালাচ্ছে। চিকিৎসার খরচে শেষ হয়েছে সহায় সম্বল। কৃত্রিম হাত পা লাগাতে পারলে হয়তো জীবনটা আরও একটু সহজ হতো আশিকে। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্যচিত্রিতে বিস্তারিত। পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আশিকুর রহমান আশিক। বিদ্যুতের মেইন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হারাতে হয় 2 হাত ও 1 পা। ঘটনার পরে 6 মাস চিকিৎসা শেষে যেন হয়ে যান পরিবারের বোঝা। ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়ে জীবনটা বাঁচলেও হারাতে হয় কাজ করার 2 হাত। তবে জীবন সংগ্রামে চালাচ্ছেন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। মুখ ও পা দিয়ে করছেন কম্পিউটারে লেখালেখি, নেটের কাজ ও ব্যাংকিং লেনদেন। তার আয়ই চলছে সংসার। বিদ্যুতের কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় আমার 2 হাত এবং 1 পা নষ্ট হয়। তৎকালীন সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি এবং ছোট ভাই বড় ভাই সবারই হেল্প নিয়ে আর কি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। জমি বিক্রি করে একটি কৃত্রিম পা লাগালেও 2 হাত লাগাতে দরকার 16 লাখ টাকা, যা তার পরিবারের সামর্থ্যের বাইরে। পাটা অনেক কষ্ট করিয়ে নাগাছি, হাত 2টি নাগার মতো আমার কোনো সামর্থ্য নাই। কেউ যদি সাহায্য সহযোগিতা করে যদি হাত 2টি নাগাইতো। 2 ভাই মিলে ব্যবসা চালাচ্ছি, ওর প্রত্যেক কাজে আমি হেল্প করি। যেখানে নিয়ে যাওয়া লাগে নিয়ে যাই, গাড়িতে নিয়ে যাই, আনি। পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজে সাহায্য সহযোগিতা করি। সাধারণত হাত পা থাকলে দরিদ্র মানুষেরা হয়ে পড়ে অন্যের উপর নির্ভরশীল, কেউ কেউ নামে ভিক্ষাবৃত্তিতে। কিন্তু আশিক সেখানে হয়ে উঠেছেন হার না মানা এক সৈনিক। নিজের আয়ে চালাচ্ছেন পরিবার, তার কাজকর্মে অবাক সবাই। তো ভাই যে এত সুন্দর করে কাজগুলো করে, তার মধ্যেও ফোন চালায়, ল্যাপটপ চালায়, অনেক কিছু চালায়, আমি দেখতে পাইছি। অনেকদিন যাবৎ সে নিজে কর্ম করে নিজের জীবন যাপন করতেছে। ওনার 2টা হাত নাই, 1টা পা নাই, তারপরে যেভাবে কাজ করে 1 পা দিয়ে সে কাজ করে। অদম্য উদ্যোক্তাকে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে একজন সফল উদ্যোক্তাও বটে এবং সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে তার আবেদন পেলে আমরা সাহায্য করার চেষ্টা করব। 2টি কৃত্রিম হাত লাগানো গেলে স্বাভাবিকভাবেই চলবে আশিক, ফিরবে স্বস্তির নিঃশ্বাস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।